নমস্কার। আজকে শুরু করছি ক্লাস 9-এর গণিত ম্যাথস বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তাহলে প্রথমে আমাদের প্রশ্ন উঠে আসে, বাস্তব সংখ্যা কী? না, বাস্তব সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যেগুলি আমরা বাস্তবে ব্যবহার করি। তাহলে বাস্তব সংখ্যাকে পুরোপুরি জানার আগে আমাদেরকে আর কিছু সংখ্যা নিয়ে জানতে হবে। না, আমরা গণনার কাজে যে সংখ্যাগুলি ব্যবহার করি সেই সংখ্যাগুলি কী? আমরা গণনার কাজে যে সংখ্যাগুলি ব্যবহার করি সেগুলি কি? সেগুলি কি সংখ্যা? না, সেগুলি হলো স্বাভাবিক সংখ্যা। এগুলি আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি, যেমন 1, 2, 3, 4, 100, 200, 102, 105 থেকে শুরু করে যতগুলি সংখ্যা আমরা লিখতে পারি সেগুলি সমস্তই কি হচ্ছে? না, স্বাভাবিক সংখ্যা। যেমন 1, 2, 3, 50, আরও অনেক সংখ্যা রয়েছে। এরপর আমাদের একটি প্রশ্ন আসে আমাদের কাছে, একটি প্রশ্ন কি না, 0 কি স্বাভাবিক সংখ্যা? তোমাদের কেউ বলবে না স্যার স্বাভাবিক সংখ্যা নয়, আর কেউ বলতে পারে যে স্যার স্বাভাবিক সংখ্যা। 0 তো আমরা বলি কিছু নেই মানে 0, তাহলে 0 তো একটি স্বাভাবিক সংখ্যা। আমরা বলবো না, 0 স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে 0 যদি স্বাভাবিক সংখ্যা না হয় তাহলে 0 কি সংখ্যা? না, 0 হলো অখণ্ড সংখ্যা। তাহলে স্যার অখণ্ড সংখ্যার মধ্যে আর কি সংখ্যা রয়েছে? না, অখণ্ড সংখ্যার মধ্যে রয়েছে 0 থেকে শুরু করে সমস্ত স্বাভাবিক সংখ্যা। যেমন 0, 1, 2, 3, এবং সেখান থেকে শুরু করে সবই সংখ্যা রয়েছে। এরপর আসছে যে স্যার কিছু সংখ্যার আগে যে ঋণাত্মক চিহ্ন দেওয়া থাকে, তাহলে সেই সংখ্যাগুলি কি সংখ্যা? যেমন ধরো -50, এটি কি ধরনের সংখ্যা? না, এটি পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যা হলো সমস্ত স্বাভাবিক সংখ্যা
শূন্য এবং স্বাভাবিক সংখ্যাগুলির সাথে স্বাভাবিক সংখ্যাগুলির ঋণাত্মক মানের সংখ্যাগুলিকে একত্রে বলা হয় পূর্ণ সংখ্যা। এরপর পূর্ণ সংখ্যা তো আমরা জানি। এর আগে আমাদের ধারণা আগেই হয়েছে কি না, যে পূর্ণ সংখ্যা ছাড়া আমাদের আরও সংখ্যা রয়েছে। যেমন কি না, কিছু কিছু ক্ষেত্রে আমরা ধরো দুই ভাই বোনের মধ্যে ভাগ করা হচ্ছে, ঠিক আছে, দুই ভাই বোনের মধ্যে ভাগ করা হচ্ছে। তাহলে সেটা কিভাবে ভাগ করবে না, তোমরা বলবে স্যার একজন অর্ধেক আর একজন অর্ধেক ভাগ পাবে। তাহলে অর্থাৎ কি না, এই যে অর্ধেক, এই অর্ধেকটা আসলে কি না, অর্ধেকটা হচ্ছে একটি আমকে দুজনের মধ্যে ভাগ করে দেওয়া। আমকে দুজনের মধ্যে ভাগ করে দেওয়া। অর্থাৎ এককে দুই দ্বারা ভাগ করা, অর্থাৎ 1/2, যা একটি ভগ্নাংশ সংখ্যা। এখান থেকেই আমাদের ধারণা আসে রেশনাল নাম্বার, অর্থাৎ মূলদ সংখ্যা বা আরেক রেশনাল নাম্বার এর। এই রেশনাল নাম্বারটা আসলে কি না, যে সংখ্যাগুলিকে P/Q আকারে প্রকাশ করা যায় তাদের কি না মূলদ সংখ্যা বলে। এখানে কিছুগুলা কন্ডিশন বা ধর্ম রয়েছে কি না, যেখানে কিউ কখনো শূন্য হবে না এবং P belongs to Z বা পূর্ণ সংখ্যা এবং Q belongs to কোথায় না স্বাভাবিক সংখ্যা, মানে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা। তাহলে যে সংখ্যাগুলি, তাহলে এই দিক থেকে যদি দেখো, তাহলে সমস্ত পূর্ণ সংখ্যায়
মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কেন? না, কারণ সমস্ত পূর্ণ সংখ্যা যেমন এককে আমরা লিখতে পারি 1/1। পি বিলংস টু জেড, একে 1 এখানে পি, আর এখানে 1 কিউ। শূন্যকেও আমরা 0/1 লিখতে পারি, হ্যাঁ কি না? দেখা যায় তো। তারপর যে কোনো সংখ্যাকে 2/1, 3কে 3/1, তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা অর্থাৎ অখণ্ড সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, তারা সবগুলি মিলে পূর্ণ সংখ্যা তৈরি করেছে। এবার পূর্ণ সংখ্যার মধ্যে যতগুলি সংখ্যা রয়েছে সবগুলি কিন্তু স্বাভাবিক, সবগুলি কিন্তু পূর্ণ সংখ্যা। এগুলি সমস্তই কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়ে। এছাড়াও ভগ্নাংশ সংখ্যাগুলি রয়েছে যেগুলিকে p/q আকারে প্রকাশ করা যায়, সেগুলি সমস্তই কিন্তু কি না মূলদ সংখ্যা। তাহলে এইভাবেই আমরা প্রকাশ করতে পারছি যে মূলদ সংখ্যাগুলি কি p/q আকারে প্রকাশ করা যায়, আর সমস্ত পূর্ণ সংখ্যাই আমাদের মূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারছি কি না সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। এরপর বলো তো শূন্য মূলদ সংখ্যা কি সংখ্যা? প্রশ্ন না, বলবেন হ্যাঁ। কেন না 0/1 এখনই দেখালাম যে 0কে 0/1, অর্থাৎ 0কে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা কি পাই 0। তাহলে 0 একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এরপর মূলদ সংখ্যা তো হলো, মূলদ সংখ্যা হলো, কিন্তু মূলদ সংখ্যার বিপরীত বা যে সংখ্যাগুলি মূলদ নয়, যে সংখ্যাগুলি মূলদ সংখ্যা নয় তারা কি সংখ্যা? না, তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। এই সংখ্যাগুলি কেমন? না, এই সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যায় না, p/q আকারে প্রকাশ করা যায় না। যেমন √5, √2, √3 ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আরও সংখ্যা রয়েছে যেগুলি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা যদি আমরা ভালোভাবে জানতে চাই তাহলে অমূলদ সংখ্যা নিয়ে অনেক কিছু জিনিস আছে যেগুলি আমাদেরকে ভালোভাবে বলতে গেলে একটা পুরো ক্লাসই লাগে। তাহলে সেই ক্লাসটা না হয় তোমাদের পরে জানানো হবে, এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা। এরপর আসি বাস্তব সংখ্যাতে। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সাথে শূন্য যোগ করলে অখণ্ড সংখ্যা পাচ্ছি, অখণ্ড সংখ্যার সাথে
স্বাভাবিক সংখ্যার নেগেটিভ যে সংখ্যাগুলো বা ঋণাত্মক যে মানগুলি সেগুলিকে যোগ মানে অ্যাড করে দিলে বা যোগ করলে সেগুলোর সাথে কি সেগুলো সব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সমস্ত পূর্ণ সংখ্যাই আবার মূলদ সংখ্যা, সমস্ত ভগ্নাংশ সংখ্যাই মূলদ সংখ্যা। এছাড়াও কি রয়েছে না আমাদের কাছে রয়েছে অমূলদ সংখ্যা, যে সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা নিয়েই আমাদের তৈরি হয়েছে না বাস্তব সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যার মধ্যে সমস্ত সংখ্যাই রয়েছে। যদি এটাকে একটা পাই চিত্র বা পাই চার্ট বা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখতে যাই, তাহলে আমরা কেমন দেখতে পাবো না, যদি এটা পুরো বাস্তব সংখ্যা হয় তাহলে এর এক অংশ হচ্ছে মূলদ সংখ্যা, এক অংশ হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এরপর যদি আমরা দেখি না মূলদ সংখ্যার মধ্যে ভগ্নাংশ সংখ্যা রয়েছে। ভগ্নাংশ সংখ্যার মধ্যে রয়েছে কি না এক অংশ ভগ্নাংশ সংখ্যা, আবার এক অংশ হচ্ছে কি না পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যেই রয়েছে কি স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা আর ঋণাত্মক অখণ্ড সংখ্যা বা যেটাকে বলা হয় পূর্ণ সংখ্যার ভেক্টর। তাহলে এই বাস্তব সংখ্যায় হলো কি না সমস্ত সংখ্যার ধারক। সমস্ত সংখ্যার ধারক। এছাড়াও আরও সংখ্যা রয়েছে যে সংখ্যাগুলি বাস্তব সংখ্যা নয়, তাহলে সেই সংখ্যাগুলিকে কি বলতে পারি? কিছু তো এমন সংখ্যার অস্তিত্ব আছে যে সংখ্যাগুলি বাস্তব সংখ্যা নয়, হ্যাঁ কি না? সেই সংখ্যাগুলিকে আমরা বলি কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা। একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি। ধরো কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করছো, যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা বলে দিচ্ছি কি না ইরেশনাল নাম্বার, যেটার আমরা বর্গমূল নির্ণয় করতে পারছি। ঠিক আছে, যদিও নির্ণয় করা সম্ভব, এমন নয় যে সম্ভব নয়, কিছু কিছু ক্ষেত্রে সেটাকে সংখ্যা রেখার মাধ্যমে পিথাগোরাসের থিওরেম দিয়ে আমরা প্রমাণ করতে পারি। কিন্তু যদি আমাদের কোনো বর্গমূল কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূলে যায়, √-1 বা আলাদা কিছু বোঝায় √2, তাহলে এই সংখ্যাগুলির কি আমরা বর্গমূল নির্ণয় করতে পারি? হ্যাঁ পারি, এদেরও বর্গমূল নির্ণয় হয়, কিন্তু সেই সংখ্যাগুলি কিন্তু আর বাস্তব থাকে না, তারা কাল্পনিক সংখ্যার মধ্যে পড়ে। এই সংখ্যাগুলোকে আমরা কল্পনা আকারে ধরেছি, যেমন √-1কে বলা হয় আয়োটা বা এই আয়োটা দিয়েই বাকি সমস্ত সংখ্যাগুলিকে কাল্পনিক সংখ্যাগুলিকে প্রকাশ করা হয়। তাহলে সমস্ত সংখ্যার বাস্তব সংখ্যার আমরা কি সংজ্ঞা এখান থেকে পেলাম। সংজ্ঞা পাওয়ার পর আমরা সমস্ত সংখ্যা নিয়ে জানলাম। এরপর আমরা এই চ্যাপ্টারে বা বাস্তব সংখ্যা চ্যাপ্টারের যতগুলি সমস্যা রয়েছে সেগুলিকে পরপর সমাধান করব এবং সেই সমাধানগুলি তোমাদের কাছে শেয়ার করব। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।